এটাকে ঠিক কিসের ঘটনা বলা উচিত আমি জানি না। সেটা ঘটেছিল আজ থেকে তাও বছর 2 হয়ে গেল। আমি তখন কলকাতায় একটা প্রিন্টিং প্রেসে মেশিন অপারেটর হিসেবে কাজ করছি। এজরা স্ট্রিটে আমার অফিস ছিল। আমি থাকতাম তিলজলার কাছে একটা বাড়িতে, 2 কামরার ভাড়া বাড়ি। সেইখানেই অসুস্থ মাকে নিয়ে কোনো রকম একটা মাথা গোঁজার ঠাঁই জোগাড় করতে পেরেছিলাম। আজ থেকে 2 বছর আগে কলকাতা শহরে 7,000 টাকার মাইনেতে সংসার চলত না। আমি 10টা 5টার অফিস করে অফিস ফেরতা কয়েকটা টিউশনি সেরে অনেক রাতে বাড়ি ফিরতাম। বাড়ি ফিরে শরীরটা যেন ভেঙে আসতো। তখন আর খেতেও ইচ্ছে করতো না, শুধু মনে হতো শরীরটাকে টেনে হিঁচড়ে বিছানায় নিয়ে যেতে পারলেই শান্তি। মানব জীবন যে আসলে দুর্ভোগেরই নামান্তর তা ততদিনে বেশ ভালোই বুঝেছিলাম। তবে কি জানেন, এরই মধ্যে এক চিলতে সুখ বলতে ছিল রবিবারটা। ওই একটা দিন কলুর বলদের জীবন থেকে ছুটি। নিজেকে রাজা বাদশা বলে একটা কিছু মনে করতাম। বেলা করে ঘুম থেকে উঠতাম, তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর আবার একটা ভাত ঘুম দিয়ে সন্ধ্যের পর যেতাম গড়িয়াহাটের দাবার আড্ডায়। নেশা বলতে ওই একটাই ছিল আর কি। এরপর আবার নতুন সপ্তাহ। প্রাণপণে যেন অক্সিজেনটুকু শুষে নিতে চাইতাম প্রত্যেক কটা রবিবার। এইভাবেই চলছিল। তা হঠাৎ একদিন অফিস থেকে ফিরতেই মা বলল, তোর একটা চিঠি এসেছে দুপুরে, বালিশের নিচে আছে। আমি একটু অবাকই হলাম। আমার নামে চিঠি? ইদানিং কালে এসেছে বলে তো মনে পড়ে না। আসলে ঠিক যে যে কারণে মানুষের কাছে চিঠি আসে তার কোনোটাই আমার জন্য অন্তত প্রযোজ্য নয়। হাবড়ার চৈতন্য কলেজ থেকে গ্র্যাজুয়েশন আর পড়াশোনা সেখানেই ইতি। বাবার অ্যাক্সিডেন্টের পর মাকে নিয়ে পাকাপাকিভাবে এখানেই চলে আসি, মানে কলকাতায়। সেই থেকেই এই সাপোশা কেরানির জীবন। না আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট, না আছে কোনো ইন্স্যুরেন্স পলিসি। হ্যাঁ, অফিস থেকে কিছুদিন আগে যদিও বলেছিল একটা স্যালারি অ্যাকাউন্ট করে দেবে, কিন্তু ওই পর্যন্তই। হঠাৎ করেই হাসি পেল আমার। আমাকে খামোখা কেউ চিঠি পাঠাতে যাবে কেন? কিন্তু ভাগ্য বিধাতাও বুঝি সেদিন অলক্ষ্যে হেসেছিলেন। আমার জীবনটাই রাতারাতি বদলে দিয়েছিল ওই চিঠিটা। ওই কথায় বলে না, খ্যাপায় খুঁজিয়া ফেরে পরশ পাথর। আমার ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়েছিল। এখানে পরশ পাথরই খুঁজে পেল খ্যাপাকে। হ্যাঁ, কিন্তু সত্যি কি তাই? তাহলে ব্যাপারটা খুলে বলি। খামটা দেখি বুঝেছিলাম সেটা একটা রেজিস্ট্রি চিঠি। তবে সেটা আমার নামে নয়, এসেছে মায়ের নামে। উকিলের চিঠি। ভদ্রলোকের নাম দীপ্তেশ খাসনবিশ। অবিলম্বে ভদ্রলোক যোগাযোগ করতে বলেছেন, পরিচয়পত্র সহ। শুনে মাও বেশ অবাক হল। ঘটনাটা যে ঠিক কি সেটা ভদ্রলোকের কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। তো সেই মতো একদিন অফিসে ফার্স্ট হাফে ছুটি নিয়ে আমি আর মা দুজনে গেলাম ওনার কাছে। 10 নম্বর লেক প্লেস রোডে ভদ্রলোকের বাড়ি, আর সাথে লাগোয়া নিজস্ব চেম্বার। আমরা সেখানে গিয়ে বসেছিলাম। কিছুক্ষণ বাদেই মিস্টার খাসনবিশ ঘরে ঢুকলেন। পারম্পরিক সৌজন্য বিনিময়ের পর তিনি আমার মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা দীপালি দেবী, বাসুদেব মৈত্র আপনার কে হন? ওনার কথা শুনে মায়ের মুখটা কেমন একরকম হয়ে গেল। আমি সেদিকে তাকিয়ে দেখলাম মায়ের চোখটা হঠাৎই যেন উজ্জ্বল হয়ে উঠেছে। বাসুদেব মৈত্র, এ নাম তো কোশমিলকালেও শুনেছি বলে মনে পড়ে না। মা কি কোনোভাবে ওনাকে চেনেন? ইনি কি বাবার পরিচিত কেউ?
মনে মনে এইসবই ভাবছি, তখনই মা বলে উঠল। উনি সম্পর্কে আমার ভাই। আমি চমকে উঠলাম। দীপ্তেশ বাবু তাহলে যার কথা বলছেন তিনি আমারই মামা? তা আপনি ওনার খোঁজ পেলেন কোথায়? মার প্রশ্নের উত্তরে উকিল ভদ্রলোক বললেন, তার আগে আপনি বলুন, বাসুদেব মৈত্রকে আপনি কিভাবে চেনেন? আসলে আমরা ছিলাম 4 ভাই বোন। তার মধ্যে আমি ছিলাম সবার চাইতে বড়। বাসু ছিল আমার পরে। ছোটবেলা থেকে ছিল বেপরোয়া ধরনের, সবার থেকে একেবারে আলাদা। সমাজের নিয়ম কানুনকে কোনো তোয়াক্কাই করতো না। আর এই জন্যে বাড়িতে, বিশেষত বাবার কাছে বকাঝকাও খুব খেত। বাবা ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। ত্রিসন্ধ্যা আর্নিং না করে কোনোদিন খাবার খেতেন না। আর ও ছিল এর ঠিক উল্টোটা। ধর্মটম্ম কিছুই মানত না। বলতো, আমার পরিষ্কার কথা, যা মানুষকে মানুষের থেকে আলাদা করে এই জিনিস আমি মানি না। ও চিন্তা ভাবনা ব্যক্তিগতভাবে আমার খুব ভাল লাগতো। এত শ্রদ্ধা মেশানো ভালোবাসা ছিল ওর প্রতি। হয়তো বড় দিদি হিসেবে একটু প্রশ্রয়ই দিতাম ওকে। একদিন হঠাৎই শুনলুম ও একটা মেয়েকে ভালোবাসে। আমাকে এসে প্রথম বলল কথাটা। মেয়েটা ওর সাথে কলেজে পড়তো। খবরটা বাবার কানে যেতেই বাবা কিরকম গুম মেরে গেলেন। আসলে বাবা বরাবরই একটু রক্ষণশীল প্রকৃতির। গ্রামের গরিব স্কুল মাস্টার হলেও সমাজের সর্বস্তরে বাবার সম্মান ছিল খুব। তাই ব্যাপারটা ঠিক তিনি ভালোভাবে নেননি, সেটা আমরা বুঝতেই পেরেছিলাম। কিন্তু আসল বিপদটা ঘটল ঠিক এর পরে। কিভাবে যেন জানাজানি হয়ে গেল যে মেয়েটি মুসলিম। বাবা একদিন বাইরে কোথা থেকে কথাটা শুনে রাগে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। আর তারপর ক্ষণিকের জন্য থামল মা। আমি আর চোখে একবার তাকালাম দীপ্তেশ বাবুর দিকে। তিনি এক দৃষ্টে মায়ের মুখের দিকে চেয়ে আছেন। সেদিন রাতে বাবার সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। মা আটকাবার অনেক চেষ্টা করলেন, কিন্তু পারেননি। সেই ওর সাথে আমার শেষ দেখা। প্রথমটা আমরা অনেক খোঁজ খবর করেছিলাম, কোনো লাভও হয়নি। পরের দিকে বাবার মনটা একটু নরম হয়ে এসেছিল, কিন্তু ও আর ফিরে আসেনি। এক টানা কথাগুলো বলে মা চুপ করলেন। আমার মনের অন্ধকারটা এতক্ষণে কিছুটা কাটল। ঘটনাটা এবার অল্প অল্প বুঝতে পারছি। মিস্টার খাসনবী সেইবার কথা বললেন। এর পরের ঘটনাটা আমি আপনাদের বলছি। আপনার ভাইয়ের সাথে আমার আলাপ হয় আজ থেকে প্রায় বছর 30 আগে। আমি তখন থাকি জামশেদপুরে, ইস্ট সিংভূম ডিস্ট্রিক্ট কোর্টে তখন প্র্যাকটিস করি। একটা হলিডে ট্রিপে প্রথম দেখি ওনাকে। আমরা দুজনেই একটা ট্রাভেল এজেন্সির সাথে রাজস্থান ঘুরতে গিয়েছিলাম। উনি তখন একজন সফল ব্যবসায়ী। টাটানগর আর আদিত্যপুরে দুটো কেমিক্যাল প্লান্ট ছিল তার। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব হয়, আর সেই সুবাদে ওর বাড়িতেও যাতায়াত শুরু হয়। সেখানে আমি প্রথম দেখি বাসুদেবের স্ত্রী স্বপ্নমকে। ভদ্রমহিলা ছিলেন, খুব চুপচাপ প্রকৃতির, সবসময় কিছু যেন চিন্তা করতেন। একটা জিনিস খেয়াল করেছিলাম যে আপনার ভাই ও তার স্ত্রীর সম্পর্কটা ঠিক যেন স্বাভাবিক নয়। মানে বাইরের লোকের পক্ষে সেটা ধরা সহজ ছিল না, কিন্তু আমি ততদিনে তাদের পারিবারিক বন্ধু হয়ে উঠেছি। তাই কোথাও যে একটা ওই অসঙ্গতি আছে সেটা আমার চোখ সহজেই ধরতে পেরেছিল। এছাড়া সে বাড়িতে ছিলেন আরো একজন, মিসেস সেলি কোমস।
ভদ্রমহিলা ছিলেন সেখানকার সর্বক্ষণের পরিচারিকা। তখন প্রায় 60-এর কাছাকাছি বয়স হবে ওনার। বাসুদেব আর শবনমকে মহিলা খুব স্নেহ করতেন। এরপর একটা অফিসিয়াল কাজে আমাকে বেশ কিছুদিনের জন্য দিল্লি যেতে হয়। বছরখানেক পর ফিরে এসে দেখি বাসুদেব তখন সপরিবারে অন্য কোথাও চলে গেছে। আমি তো হতবাক। পাড়াপড়শিরা কেউ তো খবর দিতে পারল না, কিন্তু বাসুদেবের নাম বলতেই তাদের মুখে যে সহজাত ভাবটা ফুটে উঠল সেটা বেশ অপ্রত্যাশিত। বুঝতেই পারলাম কোন একটা মস্ত গোলমাল রয়েছে এর মধ্যে। তারপর একদিন ওর ফ্যাক্টরিতে গিয়ে শুনলাম উনি নাকি রয়েছেন এখন হাজারিবাগে। ফ্যাক্টরিতেও নাকি আজকাল তেমন একটা আসেন না। বোর্ড অফ ডাইরেক্টরসরা প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করে নেয়। এবার আমার খটকা লাগলো শুনে। অনেক ভেবে হাজারিবাগ যাওয়াই মনস্থির করলাম। তা গিয়ে দেখি শহরের প্রান্তে নির্জন এক জায়গায় তিনি একটা বাংলো কিনেছেন। এবার হঠাৎ কি কারণে তাকে এইখানে চলে আসতে হলো, সেই প্রশ্নটাই আমার মাথার মধ্যে ঘুরছিল। এতদিন পর আমায় দেখে তিনি যেন অবাক ও খুশি কোনোটাই হলেন না, বরং কেমন ঠান্ডা ঠান্ডা গলায় আমাকে বললেন, আপনি এসেছেন, ভালোই হয়েছে। একটা গুরু দায়িত্ব দেব আপনাকে, কথা দিন সে দায়িত্ব আপনি নেবেন। আমি তাকে বললাম, আরে সেসব পরে হবে, তার আগে বলুন তো কাউকে কিছু না বলে হঠাৎ আপনি এখানে চলে এলেন কেন? আর আপনি কি অসুস্থ? এ কি চেহারা হয়েছে আপনার? বৌদি কোথায়? দেখছি না তাকে। তিনি আমার কোনো কথারই উত্তর দিলেন না, বরং বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আমায় বললেন, চলো স্টাডিতে যাব, কাজের কথাটা আগে সেরে নি। আমরা একসাথে স্টাডি রুমের দিকে পা বাড়ালাম, কিন্তু ডাইনিংয়ে আসতেই আমার বুকটা ধড়াস করে উঠল। দেখলাম দেওয়ালের দিকে মুখ করে মাটিতে হাঁটু মুড়ে বসে আছেন মিসেস গোমস। তার চোখ বন্ধ, এক মনে প্রে করছেন তিনি। এবার আমার চোখ গেল দেওয়ালের দিকে। মোমবাতির আলোয় দেওয়ালে টাঙানো ছবিটার দিকে আমার দৃষ্টি আটকে গেল। আমার চিনতে কোনো অসুবিধা হলো না, শবনমের ছবি সেটা। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। শবনম আর নেই। অজান্তে একটা হাহাকার বেরিয়ে এলো আমার গলা থেকে। এ কি বাসুদেব, এ কি বৌদি? কি তবে এরকম কবে হলো, কিভাবে? অনেকগুলো প্রশ্ন যেন পরপর আপনার থেকে উঠে এলো। বাসুদেব ওর কোটরাগত চোখে আমার দিকে তাকিয়ে বলল, হার্ট অ্যাটাক, ম্যাসিভ। অনেক চেষ্টা করেছিলাম, ধরে রাখতে পারলাম না। কিছুদিন হসপিটালে কোমায় ছিল, তারপর সব শেষ। কথাগুলো যেন অনেক দূর থেকে ভেসে আসছিল। আমি যেন সেদিন ওর গলায় একটা আক্ষেপের সুর শুনতে চেয়েছিলাম, কিন্তু ও খুব সহজভাবেই বলেছিল কথাগুলো। এই অবধি বলে একটু থামলেন মিস্টার খাসনবিশ। ঘরে একটি লোক এসে কফি দিয়ে গেল। মা এতক্ষণ এক মনে শুনছিল, এইবার জিজ্ঞেস করল, আচ্ছা দীপ্তিশ বাবু, ঠিক কি কারণে আপনার মনে হয়েছিল যে বাসুর সাথে ওর স্ত্রীর সম্পর্কটা স্বাভাবিক নয়? কফি কাপে একটা চুমুক দিয়ে দীপ্তেশ খাসনবিশ মুচকি হাসলেন, বললেন, দীপালি দেবী, আমাদের কয়েকটা প্রফেশনাল ইনস্টিংক্ট আছে। কিছু জিনিস আমরা এমনি বুঝতে পারি। যাকে সে কথা, সেদিন বাসুদেব স্টাডিতে বসে আমায় কি বলেছিল জানেন? সেদিনই প্রথম আমি আপনাদের কথা শুনি। ও আমায় বলেছিল যে ও একটা উইল করতে চায়, এমনকি আমায় পাওয়ার অফ অ্যাটর্নি নিতে অনুরোধ করে, যাতে আমি ওর সম্পত্তির সব দায়িত্ব নিতে পারি। অনেকবার এর কারণ জানতে চেয়েছিলাম, ওকে জামশেদপুরে ফিরে যেতেও বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি।
বুঝতেই পেরেছিলাম যে কিছু একটা ও আমার থেকে গোপন করতে চাইছে। কেউ বা কিছু ওকে যেন প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। ওর চিকিৎসার প্রয়োজন, আর সেটা এখানে থেকে সম্ভব নয়। এই ব্যাপারে মিসেস শেলির সাথে কথা বলেও বিশেষ লাভ হয়নি। ভদ্রমহিলাও শেষের দিকে কেমন অন্যমনস্ক হয়ে থাকতেন। সারাদিন ডুবে থাকতেন প্রেয়ারে, আর খালি বলতেন, বিলিভ ইন অলমাইটি মাই চাইল্ড, অনলি বিলিভ ইন অলমাইটি। এরপর একরকম বাধ্য হয়েই আমি পাওয়ার অফ অ্যাটর্নি করাই এবং বাসুদেবের কথা মতো কয়েকটা কাজ করি। দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই ফ্যাক্টরি বিক্রি হয়ে যায়। টাটানগর আর জামশেদপুরে ওর কয়েকটা বাড়ি ছিল, ক্রমশ বিক্রি হয়ে যায় সেগুলো। আমি সবটা ডিল করতাম, মাঝে মাঝে হাজারিবাগ গিয়ে ওকে আপডেট দিয়ে আসতাম। প্রথম দিকটা ও সব শুনতো, কিন্তু তারপর আস্তে আস্তে কেমন যেন হয়ে যেতে লাগলো। কি সব বিড়বিড় করতো নিজের মনেই, কিছু বলতে গেলে খুব বিরক্ত হতো। খাওয়া দাওয়াও করতো না ঠিক করে। পরিস্থিতি ক্রমশ বেগতিক বুঝে আমি একজন ডাক্তার নিয়ে এলাম। তিনি দেখে বললেন, আমি ভালো বুঝছি না, হার্টের কন্ডিশন ভালো নয়, তার সাথে সাইকোসিসের লক্ষণও আছে, ইমিডিয়েট কয়েকটা টেস্ট করা প্রয়োজন। কিন্তু কোনো লাভ হলো না। বাসুদেবকে কিছুতেই রাজি করানো গেল না। এর বেশ কয়েকদিন পর একদিন মিসেস গোমসের একটা ফোন এলো। ভদ্রমহিলার উৎকণ্ঠিত কণ্ঠস্বর শুনে বুঝলাম এবার সাংঘাতিক কিছু একটা হয়েছে। হাজারিবাগ পৌঁছে বাসুদেবকে দেখে আমার ধাঁধা লাগলো। এ কাকে দেখছি? মাসখানেক আগেও তো এর চেয়ে অনেকটা ভালো দেখে গেছি ওকে। সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি গোঁপ, মুখে যেন কেউ কালি লেপে দিয়েছে। শরীরটার সামনে নুয়ে পড়েছে বেশ খানিকটা। এই এক মাসে যেন কয়েক বছর বয়স বেড়ে গেছে ওর। আমাকে বলতেই হলো, আরে তুমি তো চিন্তা পেলে না, তোমাকে আমি নিয়ে যাবো এবার জামশেদপুর, তুমি আর তোমার কোনো কথা শুনবো না আমি। কিন্তু ও বলল, না, তার সম্ভব নয়। এবার তোমাকে আমার শেষ কাজটা করতে হবে, বুঝলে? আমার যদি এখন কিছু হয়ে যায়, তাহলে এই সব সম্পত্তি পাবে আমার বড়দি, আর সে ব্যবস্থা তোমাকে করতে হবে। বাসুদেব আমাকে ওর পৈতৃক বাড়ির ঠিকানা দিয়েছিল। আপনার শ্বশুর বাড়ি যে হাবড়ায়, সেটা ওখানে গিয়ে আবিষ্কার করি। কিন্তু অনেক চেষ্টা করেও যখন আপনাদের খোঁজ পেলাম না, তখন একরকম হাল ছেড়েই দিয়েছিলাম। পেপারে বিজ্ঞাপন দিতে পারিনি, কারণ তাতে ওর বিশেষ বারণ ছিল। শেষে একদিন আমার এক জুনিয়র হাবড়া থানা থেকে একটা সূত্র আনে। আপনার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন তো? মা নীরবে তাকিয়ে থাকে ভদ্রলোকের দিকে। এরপর সেই সূত্র ধরেই আপনাদের কলকাতার ঠিকানাটা পাই। এবার আমাকে দয়া করে ছুটি দিন। মিস্টার খাসনবিশ চুপ করলেন। আমি বা মা কেউই খানিকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। মায়ের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ ছলছল করছে। আচ্ছা, বাসু কি তবে আর বেঁচে নেই? কথাগুলো বলতে গিয়ে মায়ের গলা যেন বুঝে এলো, কিন্তু দীপ্তেশবাবু উত্তরে যা বললেন তাতে দুঃখের ভাবটা কেটে গিয়ে নিমেষেই একটা বিস্ময়ের ভাব ফুটে উঠল আমাদের মুখে। উনি বেঁচে আছেন দীপালি দেবী, কিন্তু কিন্তু বদ্ধ পাগল হয়ে গেছেন। হ্যাঁ, সে কি? শেষের দিকে আমি কাজের চাপে আর হাজারিবাগ যেতে পারতাম না, তবে ফোনে খবরাখবর নিতাম। বাসুদেবের সাথেও কথা হতো খুব কম। ফোন ধরলেও চুপ করেই থাকতো।
এরপর আস্তে আস্তে তাও বন্ধ হয়ে গেল। দিনের পর দিন ফোন করে গেছি, কেউ ধরেনি। একদিন হাজারিবাগ সদর থানা থেকে ফোন এলো। গিয়ে দেখলাম বাসুদেব এক প্রকার শয্যাশায়ী। তার শরীরটা যেন বিছানার সঙ্গে মিশে গেছে। ক্রমাগত ভুল বকে চলেছে আর বদ্ধ পশুর মতো চিৎকার করে চলেছে থেকে থেকে। এমনই অবস্থা যে হাত পা বেঁধে রাখতে হয়েছে তার। উফ, সে কি দৃশ্য! ডাক্তারের সাথে কথা বলে জামশেদপুর নিয়ে এলাম সেদিনই, ভর্তি করালাম অ্যাসাইলামে। তারপর কেটে গেছে দীর্ঘ 12টা বছর। আমি চলে এলাম কলকাতায়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আগাগোড়াই যোগাযোগ রেখে চলেছি আমি, কিন্তু নো হোপ। মেডিকেল সায়েন্স অনুযায়ী ইটস ইনকিউরেবল। একটু থামলেন ভদ্রলোক। এদিকে মায়ের দুগাল বেয়ে গড়িয়ে পড়ছে একটা জলের ধারা। আর মিস্টার শেলি গোমস, তার কি হলো? টেবিলের দিকে দৃষ্টি নিবদ্ধ করে মিস্টার খাসনবিশ বললেন, তিনি আত্মহত্যা করেছিলেন। শুনে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল আমার। ঘরের থমথমে পরিবেশটা কাটিয়ে আবারও কথা বললেন ভদ্রলোক। এবার আপনারা দয়া করে আপনাদের দায়িত্বটা বুঝে নিন। এই ভার আমি আর বইতে পারছি না, প্লিজ। এই ঘটনার কয়েকদিন পর আমি মাকে নিয়ে জামশেদপুর রওনা হই। সম্পত্তির প্রাপ্তি নয়, যাবার মূল কারণ ছিলেন বাসুদেব মৈত্র। বড় মামার ব্যাপারটাই যে রাতারাতি আমার ভাগ্যটা বদলে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আশ্চর্য মানুষের এই মন। হ্যাঁ, যে আমি নিজেকে এতদিন যথেষ্ট সংবেদনশীল একজন মানুষ বলে ভাবতাম, আজ আমার এই হেন চিন্তায় আমি যেন কোনোভাবেই কোনো দোষী দেখতে পেলাম না। জামশেদপুর পৌঁছে আমরা প্রথমেই গেলাম অ্যাসাইলামে। মিস্টার খাসনবিশ আগে থেকেই কথা বলে রেখেছিলেন, তাই খুব একটা অসুবিধে হলো না। মেন্টাল হসপিটালের পরিবেশ যে দেখেনি তার পক্ষে অনুমান করা শক্ত। সুস্থ মানুষও এখানে এসে কেমন যেন অসুস্থ মনে করে। আমরা এসে দাঁড়ালাম একটি সেলের সামনে। সেলের ভেতরটা প্রায় অন্ধকার। একটা ঘুলঘুলি দিয়ে বাইরের আলো প্রবেশ করছে ভেতরে। গরাদের ফাঁক দিয়ে সেই অল্প আলোয় যে মানুষটিকে দেখলাম, দাড়ি গোঁফের জঙ্গলে তার মুখটা আলাদা করে বোঝা যায় না। শুধু একজোড়া উজ্জ্বল চোখ যেন সেই অন্ধকারেও কি খুঁজে চলেছে। হঠাৎ মনে হলো লোকটা কি শীষ দিচ্ছে, কি যেন একটা সুর গুনগুন করছে সে। আমার চিন্তায় ছেদ পড়ল। মা আবার কান্নাকাটি শুরু করেছে। এইবার পাশ থেকে একটু ধমকের সুরে একজন কান্না বন্ধ করতে বলল। আমরা তারপর গেলাম ডাক্তারের সঙ্গে কথা বলতে। তার মুখে শুনলাম মামা নাকি আজকাল প্রায়ই খুব ভায়োলেন্ট হয়ে থাকেন। পরিস্থিতি সামাল দিতেই তাকে ওই আলাদা সেলে রাখা হয়েছে। এমনকি সেখানেও তার হাত পা বেঁধে রাখতে হয়, না হলে তিনি নিজেই নিজেকে আহত করতে পারেন। এই স্টেজের রোগীকে ইলেকট্রিক শক দিয়েও খুব একটা লাভ নেই, বরং তাতে ঝুঁকি রয়েছে। সব শুনে মা একটা দীর্ঘশ্বাস ফেললেন। এদিকে আমার মাথায় তখন অন্য একটা কথা ঘুরছে। এই রকম বদ্ধ উন্মাদ একজন মানুষের পক্ষে কি গান গাওয়া সম্ভব? অথচ আমি একটু আগেই স্পষ্ট শুনেছি
ইচ্ছে হলো একবার ডাক্তারবাবুকে ব্যাপারটা বলি, কিন্তু পরক্ষণেই ভাবলাম নতুন করে কমপ্লিকেশন বাড়িয়ে কি লাভ। তাছাড়া আমার এখন সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, তাই এসব নিয়ে বেশি না ভাবাই ভালো। সেদিন রাতেই আমরা হাজারিবাগ পৌঁছলাম। দীপ্তেশবাবুই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। রাতের অন্ধকারে সেই বাংলোর সামনে দাঁড়িয়ে আমার প্রথম অনুভূতি আমি কোনোদিনও ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মতো যারা রাতারাতি গলি থেকে রাজপথে এসে দাঁড়িয়েছে, বোধ করি তারা কেউ হয়তো আমার মনের ভাব বুঝবে। বাংলোতে সবসময় একজন কেয়ারটেকার ছিল, নাম রাম দুলারি। দেহাতি লোক, যেমন লম্বা তেমনি স্বাস্থ্য। বুঝতে পারলাম এই নির্জন পরিবেশে একজন যোগ্য লোককেই ঠিক করেছেন ভদ্রলোক। আমাদের দেখে রামদুলারি হাসি মুখে এগিয়ে এলো। আসুন আসুন মাইজি, আসুন আসুন। ও বড়া সাহেব আমাদের সব কথা বলিয়ে দিয়েছেন, আপনাদের কোনো অসুবিধা হবে নাই। আসুন আসুন। বাংলাটা মন্দ বলে না রামদুলারি। বাংলোতে ঢুকে আমার তাক লেগে গেল। একটা প্রকাণ্ড হলে এসে দাঁড়ালাম। উডেন ফ্লোরে দামি কার্পেট বিছানো, দেওয়ালে বহুমূল্য সব পেইন্টিং, চারিদিকে চোখ ধাঁধানো সব আসবাবপত্র। হঠাৎ করে দেখলে সিনেমার সেটে দাঁড়িয়ে আছি বলে ভুল হয়। বাংলোটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হলের শেষ মাথায় একটা ঘর, সেটার দরজা অবশ্য বন্ধ। রামদুলারি বলল এই ঘর নাকি বন্ধই পড়ে থাকে। ভিতরে টেবিল, চেয়ার আর কিছু বইপত্র আছে। শুনে বুঝলাম এইটাই স্টাডি রুম। হল শেষ হতেই ডান দিকে একটা ছোট্ট ঘর, ওখানেই রামদুলারি থাকে। রামদুলারি বলল বেডরুম যা আছে সবই ওপরের তলায়। ওপরে সব মিলিয়ে মোট 4টে বেডরুম, প্রতিটার সাথে অ্যাটাচড বাথ। ঘুরে দেখতে দেখতে আমার মাঝে মাঝেই মনে পড়ে যাচ্ছিল তিল জলার 2 কামরার সেই বাড়িটার কথা। কোনটা যে সত্যি আর কোনটা যে স্বপ্ন বুঝে উঠতে পারছিলাম না। যাকে ঠিক করলাম, দোতলায় 2টো আলাদা বেডরুমে আমি আর মা থাকবো। এতদিন ওই পায়রার খোপে কোনো রকমে দুজনে কাটিয়েছি, আর নয়। পরের দিন দুপুরে খাবার সময় মা একটা কথা বলল। আরে তোর মনে আছে দীপ্তেশবাবু একটা ছবির কথা বলেছিলেন? আমার মনে পড়ে গেল। শবনম মানে আমার বড় মামির ছবির কথা বলছিলেন ভদ্রলোক। আমি বললাম ওই তো, হ্যাঁ মনে আছে, কিন্তু এই বাড়িতে তো সেরকম কিছু চোখে পড়লো না। দাঁড়াও, একবার রামদুলারিকে ডেকে জিজ্ঞেস করলে কেমন হয়? তার দরকার নেই, ও হয়তো আদৌ কিছু জানে না, তার চেয়ে বরং থাক। এরপর এ নিয়ে আর মায়ের সঙ্গে কোনো কথা হয়নি। এদিকে যতদিন যেতে লাগলো আমি কিন্তু বেশ মজে উঠলাম। একদিকে দুবেলা রামদুলারির হাতের অসাধারণ রান্না, অন্যদিকে প্রকৃতির এই মনোরম সাহচর্য। এই 2 মিলিয়ে আমি যেন স্বর্গসুখে ভাসতে লাগলাম। দৈনন্দিন কাজ বলতে কিছুই নেই। কলকাতার সেই অসহ্য জীবন আর বড় মামার ট্র্যাজেডি, দুটোই যেন কেমন ফিকে হয়ে আসতে লাগলো। কিন্তু এরপরেই ঘটতে শুরু করলো এমন কিছু অদ্ভুত ঘটনা যা আমার এই নিস্তরঙ্গ জীবনে একটা আলোড়ন সৃষ্টি করল। প্রথম দিন তেমন কিছুই বুঝিনি, শুধু একটু অবাক হয়েছিলাম। আমার বেডরুমটা ছিল দোতলার একটা প্রান্তে, সেখান থেকে বাংলোর বাগানটা পরিষ্কার দেখা যায়। আসলে আমি অনেক রাত অবধি জেগে বই পড়তাম,
শুয়ে বসে দিন কাটছে কিনা, রাতে চট করে ঘুম আসতে চাইতো না। বড় মামার স্টাডিতে অনেক ভালো ভালো বই ছিল, তা সেই সবই পড়তাম। একদিন বেশ গভীর রাত, বই রেখে শুতে যাব, আমার জল তেষ্টা পেল। জলের গ্লাস হাতে আমি এসে দাঁড়ালাম জানলার সামনে। বাইরে বেশ সুন্দর চাঁদের আলো। কি মনে হতে বাগানের দিকে তাকালাম। বাগানের দূরে এক কোণে একটা বোগেনভিলিয়া গাছ। হঠাৎ দেখলাম তার ঠিক সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আবছা অন্ধকারেও বেশ বুঝতে পারছি সে এক দৃষ্টি আমারই দিকে তাকিয়ে রয়েছে। প্রথমটা আমার একটু সন্দেহ হলো, কোনো বদ মতলবে কেউ ঢুকে পড়েনি তো। মনে আছে আমি যতক্ষণ জানলার সামনে দাঁড়িয়ে রইলাম, সেও একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে রইল। আমার মনে হলো রামদুলারিকে একবার ডাকি। তারপরেই ভাবলাম, বেচারা সারাদিন খাটাখাটনি করার পর হয়তো সবে ঘুমিয়েছে, তার চেয়ে বরং আমি গিয়ে একবার দেখি। টর্চ হাতে আমি নিচে নেমে এলাম। হল পেরিয়ে দরজা খুলে বাগানে এসে দাঁড়ালাম। গোটা বাগানটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, কিন্তু কোথায় কে? না, কেউ কোথাও নেই। আমি দৌড়ে গেলাম সেই গাছটার কাছে। আশ্চর্য, এরই মধ্যে গেল কোথায় সে? হঠাৎ আরো একটা ব্যাপার দেখে আমার বুকটা কেঁপে উঠল। মুখ দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। আমার চোখ গেল আমার ঘরটার দিকে। ঘরের লাইটটা আগের মতোই জ্বলছে, কিন্তু জানলার সামনে দাঁড়িয়ে একটা নারী মূর্তি, যেখানে একটু আগে আমি দাঁড়িয়েছিলাম। ঘরের আলো এসে পড়েছে তার পিঠের ওপর। তার মুখটা দেখা যাচ্ছে না বটে, কিন্তু সে যে এই দিকেই তাকিয়ে আছে তা বুঝতে অসুবিধে হচ্ছে না। ঘর থেকে ঠিক যতটা স্বতঃস্ফূর্তভাবে বাগানে এসেছিলাম তা এখন আর অবশিষ্ট নেই। আমার পা যেন চলতে চাইল না আর। কতক্ষণ ওইভাবে বাগানে দাঁড়িয়েছিলাম খেয়াল নেই। হঠাৎ চটক ভাঙতে দেখি জানলায় আর কেউ নেই। আস্তে আস্তে সে রাতে ঘরে ফিরে এলাম। এরপর কয়েকদিন আর কিছুই ঘটল না। আমি একরকম ভুলেই গেলাম সে রাতের কথা। কিন্তু তার পরপরই আবার এক কাণ্ড হলো। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘরে এসে বিশ্রাম করছি, বেশ একটু তন্দ্রা মতো এসেছে। এমন সময় বাথরুমে জোরে জল পড়ার একটা শব্দ হলো। মনে হলো হঠাৎ করে কেউ যেন সবকটা কল একসাথে খুলে দিয়েছে। আমি উঠে বাথরুমে গিয়ে দেখি শাওয়ারটা খোলা, ফুল স্পিডে জল পড়ছে সেটা থেকে। মনে মনে একটু বিরক্তই হলাম। এই রামদুলারিটাও হয়েছে তেমন। কোথায় একটু প্লাম্বার ডেকে মাঝে মধ্যে সার্ভিসিং করাবে, তা না, গেঁয়ো ভূত একটা। কিছুটা ভিজেই গিয়েছিলাম শাওয়ারটা বন্ধ করতে গিয়ে। তোয়ালি দিয়ে মাথাটা মুছতে মুছতে বাথরুম থেকে বেরোতে যাব, ঠিক তখনই একটা প্রচন্ড ধাক্কা লাগলো আমার বুকে। নিমেষে একটা অবশ করা অনুভূতি ছড়িয়ে পড়লো আমার মাথা থেকে পা পর্যন্ত। দেখলাম ঠিক আমারই জায়গায় বিছানায় শুয়ে আছে আমারই মতো কেউ। না না না, একটু ভুল হলো, আমার মতো নয়, আমি। বিছানার মানুষটার চোখটা বন্ধ, সারাটা মুখে একটা অদ্ভুত প্রশান্তি। কলের পুতুলের মতো আমি সেদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ একটা শব্দে আমি ভীষণভাবে চমকে উঠলাম।
বাথরুমের শাওয়ারটা থেকে আবার জল পড়ছে। আমি মুহূর্তের জন্য সেদিকে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে আবার ফিরতেই বিছানা ফাঁকা, কেউ নেই সেখানে। শাওয়ারটা বন্ধ করে আমি ঘরে ফিরে এলাম। এই ঘটনাটার পর আমার বেশ ভাবনা হলো। জীবন থেকে সব দুশ্চিন্তা উধাও হয়ে গিয়েছিল, কিন্তু পরপর এই দুটো ঘটনা আমাকে আবার ভাবিয়ে তুলল। ভীতু বলে দুর্নাম আমার কোনোদিনই ছিল না, তবে কি আমার মস্তিষ্কের বিকৃতি ঘটছে? এইরকম নির্জন জনমানবহীন জায়গায় আমি কি কোনোভাবে হ্যালুসিনেট করছি? কলকাতায় সুখ ছিল না বটে, কিন্তু শরীরটা খুব খাটত, তার ফলে মনটাও তাজা ছিল। এখানে কদিন শুধু খেয়ে আর ঘুমিয়ে এমন হেজে গিয়েছি না, শরীরটা ফিট থাকলে মনটাও ফুরফুরে থাকবে। ঠিক করলাম পরের দিন থেকেই এক্সারসাইজ শুরু করব। একতলার হল ঘরের একটা দিকে নিজের মতো করে ঠাকুর ঘর বানিয়ে নিয়েছে মা। রাম দুলারি রোজ মাকে বাগান থেকে ফুল এনে দেয়, সেই সব নিয়েই মা বেশ আছে। শুধু মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ হাহুতাশ করে বলে, বাসুটা যে কি করে এমন হলো, অমন দুর্দান্ত ছেলের আজই দশা, আর তার চাইতেও কষ্ট হয় শবনমের জন্য। আমি হতভাগীর মুখটাও দেখতে পেলাম নে। ওর শোকে ভাইটা আমার বোধ শেষ হয়ে গেল। বলতে বলতে মায়ের গলা বুঝে আসে। আমি পরদিন থেকে জোর কদমে লেগে পড়লাম। ফ্রি হ্যান্ড, পুশ আপ, এককালে এসব অনেক করেছি। একদিন হঠাৎ রাম দুলারি আমায় বলল, দাদা বাবু, আপনাকে একটা কথা বলা হয়নি, কিন্তু আপনি এখন কসরত করছেন তাই বলছি। নিচে একটা জিনিস আছে, সেটা বোধ করি আপনার কাজে লাগতে পারে। ওর কথা মতো সেদিন বিকেলে একটা দারুণ জিনিস আবিষ্কার করলাম, একটা অটোমেটিক ট্রেডমিল। আমি আর রাম দুলারি মিলে ধরাধরি করে সেটাকে ওই নিচের লিভিং রুমে সেট করলাম। সেদিন রাতে সবাই শুয়ে পড়লে আমি নেমে এলাম নিচে। ট্রেডমিলটা একবার চালিয়ে দেখতে মন চাইছিল। জিনিসটা আদৌ কাজ করে কিনা কে জানে, না হলে শুধু শুধু পরিশ্রমটাই মাটি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে চালু হয়ে গেল সেটা। কলকাতায় প্রিন্টিং প্রেসের মালিক নির্ণয়দার বাড়িতে এই জিনিস দেখেছি। আমি এবার একটা পা রাখলাম রানিং বেল্টটার ওপরে। কন্ট্রোল প্যানেলের স্টার্ট বাটনটা টিপতেই বেল্টটা চলতে শুরু করলো। একটা তৃপ্তির অনুভূতি হলো আমার। কাল থেকে এটা রোজ ব্যবহার করব। কিছুক্ষণ চলার পর আমি ট্রেডমিলটা অফ করতে গেলাম, আর সঙ্গে সঙ্গে একটা খটকা লাগলো। কন্ট্রোল প্যানেল কাজ করছে না কেন? আমি আবারও সুইচ টিপলাম, কিন্তু কোনো ফল হলো না। একইভাবে চলছে ট্রেডমিলটা। এইবার আচমকাই আরো অবাক করে দিয়ে বেল্টটা আরো জোরে ঘুরতে শুরু করলো। আমি দৌড়তে শুরু করলাম। প্রথমটা জোরে, তারপর আরো জোরে, ক্রমশ এবার ছুটতে শুরু করলাম। আমি পাগলের মতো টিপতে লাগলাম সুইচগুলো, কিন্তু মেশিনটার কোনো কন্ট্রোলই আর আমার হাতে নেই। আমি এত করে ঘামতে শুরু করেছি। একটু আগে রাতের খাবার খেয়েছিলাম। আর যেন ছুটতে পারছি না। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো। একবার মনে হলো ট্রেডমিলটা থেকে লাফিয়ে পড়ি, কিন্তু সেটা এখন এতটাই জোরে ঘুরছে
যে নামলেই ছিটকে পড়বো আমি। আমার শরীরটা আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে পড়ল। আমি আর পা চালাতে পারছিলাম না। পড়ে যাওয়ার আগের মুহূর্তে দেখলাম হার্ট সেন্সরের লাল আলোটা প্রচন্ডভাবে দপ দপ করছে। আমি ছিটকে পড়লাম সেটা থেকে। মাথাটা সজোরে ঠুকে গেল সামনে। চোখে এক মুহূর্তের জন্য অন্ধকার দেখলাম। কিছুক্ষণ যেন একটা ঘোরের মতো কাটল। উঠতে যেতেই দেখি রামদুলারি দাঁড়িয়ে সামনে। সে এগিয়ে এসে আমায় ধরে তুলল। বুঝলাম ও আওয়াজ শুনে ওর ঘর থেকে বেরিয়ে এসেছে। সে ব্যস্ত হয়ে মাকে ডাকতে যাচ্ছিল। আমি বারণ করলাম। আর চোখে একবার তাকালাম ট্রেডমিলটার দিকে। সেটা এখন আগের মতোই নিশ্চল। এই ঘটনার পর আমি বুঝতে পারলাম কোথাও একটা গোলমাল আছে। এই বাড়িতে এমন কিছু আছে যা যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করা সম্ভব নয়। সব সময় একটা অস্বস্তি, একটা ভয় আমাকে গ্রাস করতে লাগলো। খালি মনে হতো এক্ষুনি কিছু একটা ঘটবে। মন বলতে লাগলো এ বাড়িতে না এলেই বোধহয় ভালো হতো। এ বাড়িটা ভালো নয়। একটা অশরীরী অস্তিত্ব যেন এই বাড়ির সর্বত্র ছড়িয়ে আছে, আর সেটা সর্বক্ষণ অনুসরণ করছে আমাকে। মনে মনে ঠিক করলাম পরের দিনই মাকে সব খুলে বলবো। অনেক হয়েছে, আর নয়, আমরা কলকাতার বাড়িতে ফিরে যাব। কিন্তু সে রাতেই এমন একটা ঘটনা ঘটল যা আমার বাকি মনোবলটুকু নিঃশেষ করে দিল। বুঝলাম এত দিন ধরে যা যা ঘটছে সেগুলো নেহাতি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সেদিন রাতে খাওয়ার পর আমি বড় মামার স্টাডিতে এলাম। আমার ঘুম আসছিল না। ভাবলাম সারা রাত বই পড়েই কাটিয়ে দেব। সেই মতো রামদুলারিকে বললাম একটু জলের ব্যবস্থা করতে। সে একটা বোতলে জল আর ছোট একটা ফ্লাস্কে কফি দিয়ে চলে গেল। মামার বুকশেলফটা দেখতে লাগলাম। কত ধরনের বই যে মানুষটার কালেকশনে ছিল তা দেখলে অবাক হতে হয়। হঠাৎ একদিকে আমার চোখ গেল, একটা ডায়েরি, বহু পুরনো একটা ডায়েরি। কিসের ডায়েরি এটা? বুঝতে দেরি হলো না, সেটা একটা দিনলিপি। কিছুটা ইতস্তত করে সেটার পাতা উল্টালাম। প্রথম পাতায় 32 বছর আগের একটা তারিখ লেখা। মনে মনে একটা চাপা উত্তেজনা অনুভব করলাম। এই ডায়েরি কি বড় মামার? আমি পড়া শুরু করলাম। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমি আর শবনম আজ বিয়ে করলাম। সিভিল ম্যারেজ। দুজনের কারোরই পরিবার উপস্থিত ছিল না। আমার তরফে ছিল কয়েকজন কলিগ আর ওর দুজন বন্ধু। কোনো জাঁকজমক নেই, কিচ্ছু নেই, একটা বিয়ে হয়ে গেল। শবনম একটু মুষড়ে পড়েছিল, কিন্তু আমি ওকে ভালোবেসে কাছে টেনে নিয়েছি। এই দিনটার জন্যে আমরা দুজনেই অনেক দিন অপেক্ষা করেছি। বাড়ি ছাড়ার পর আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যতদিন না নিজের পায়ে দাঁড়াবো ততদিন আমরা বিয়ে করব না। গত সপ্তাহেই আদিত্যপুরের সাইটে প্রোডাকশন স্টার্ট হয়েছে। আমার নিজের পেটেন্ট, আর তার থেকেই আজই ফ্ল্যাগশিপ কোম্পানি। সত্যি মা, দিদি আজ যদি এখানে থাকতো। লেখাটা পড়ে আমি খানিকক্ষণ চিন্তা করলাম। দিদি বলতে এখানে নিশ্চয়ই আমার মায়ের কথা বলা হয়েছে। পাতার নিচে একটা জায়গায়
এইবার আমার চোখ গেল। রবীন্দ্রনাথের গানের একটা লাইন লেখা আছে সেখানে, আমারও পরানো যা চায়। অদ্ভুত, হঠাৎ এখানে এই লাইনটা কেন? ভাবতে ভাবতেই আমি পরের পাতা উল্টালাম। আজ টাটানগরে নতুন সাইট উদ্বোধন হলো। আদিত্যপুরের মতোই এই ফ্যাক্টরিটাও আমার বহু দিনের স্বপ্ন ছিল। মন্ত্রী, লোকাল এমএলএ, প্রেসিডেন্ট, চেম্বার অফ কমার্স, এছাড়াও ছিলেন আমার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসরা, আর আমার বন্ধু সস্ত্রীক অ্যাডভোকেট দীপ্তেশ খাসনবিশ। সবই খুব সুন্দর মিটল। সন্ধ্যায় ডেলিগেটসদের জন্য ডিনার অ্যারেঞ্জ করেছিলাম। পার্টিতে হঠাৎই আমার কানে এলো মিস্টার টন্ডন আর পায়েল নিজেদের মধ্যে কিছু নিয়ে আলোচনা করছে। মিসেস রেনু টন্ডন, শি ইজ ওয়ান অফ মাই বোর্ড অফ ডিরেক্টরস, প্রচন্ড ব্রাইট একজন লেডি। আমাদের যে কোনো কর্পোরেট ইভেন্টস থাকলে উনি সেটা হোস্ট করেন। বিউটি উইথ ব্রেন এর এরকম জ্বলন্ত উদাহরণ আমি আগে দেখিনি। অফিসে প্রায় সবাই যে মহিলার গুণগ্রাহী সে বিষয়টা আমার অজানা ছিল না। অবশ্য ভদ্রমহিলাও সেটা ভালোই রিলিশ করেন। আর পায়েল হচ্ছে আমার সেক্রেটারি। ওরা অনেকক্ষণ ধরেই কিছু একটা নিয়ে চাপা স্বরে কথা বলছিল। হঠাৎই শবনমের নামটা আমার কানে যেতেই আমি দাঁড়িয়ে পড়লাম। ওরা আমায় খেয়াল করেনি। আমি পায়েলের চাপা হাসি শুনতে পেলাম। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন, পার্টিতে কেউ শাড়ি পরে আসে, আর তাও কিনা এমডির বউ? মিসেস টন্ডনের প্রতিক্রিয়া বোঝা গেল না, তবে তার কথাটা শোনা গেল। বুঝলি পায়েল, আসল কথাটা হলো ক্লাস। অন্য ড্রেস ক্যারি করতে পারবে না, তাই শাড়ি পরেছে। ফিগারটা দেখেছো? স্যারজিওকে কি করে টলারেট করেন। যা বলেছেন ম্যাডাম, স্যারের পাশে একদমই বেমানান। আমার কান গরম হয়ে উঠল। আমি আর দাঁড়াতে পারছিলাম না সেখানে। নিঃশব্দে সেখান থেকে সরে এলাম। ওরা হয়তো আরো কিছু বলবে, কিন্তু তা শোনার ইচ্ছে আমার ছিল না। রাতে কিছুতেই ঘুম আসতে চাইছিল না। সন্ধে থেকেই মনটা কেমন খচখচ করছিল। আমারই কর্মচারীরা আমারই আড়ালে শবনমকে নিয়ে এইরকম আলোচনা করে। অস্বস্তিটা বাড়তে লাগলো। আমি শবনমের দিকে তাকিয়ে দেখলাম ও অকাতরে ঘুমোচ্ছে। আচ্ছা, ও কি সত্যি খুব বেমানান? ইদানিং যে ও বেশ ওয়েট গেইন করেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার জন্য ঠিক কতটা খারাপ দেখতে লাগে ওকে? আমি শবনমের উপর ঝুঁকে পড়ে ওকে আরো ভালোভাবে দেখতে লাগলাম। ওর দেহের চড়াই উতরাই আমার হাত পেরিয়ে যেতে লাগলো নিমেষেই। এর শরীর আমার বহুদিনের চেনা, কিন্তু আজ যেন আমি অন্য কিছু খুঁজছি। হঠাৎই মিসেস টন্ডনের আবেদনময় শরীরটা আমার চোখের সামনে ভেসে উঠল। মুহূর্তে হাত সরিয়ে নিলাম শবনমের উপর থেকে। মনে হলো একটা ঠান্ডা সরীসৃপের গায়ে এতক্ষণ হাত বোলাচ্ছিলাম আমি। এমন একটা অনুভূতি যা এর আগে কখনো হয়নি। অজান্তেই আমার চোয়াল শক্ত হয়ে উঠল। একটা নিষ্ফল আক্রোশে নিজের হাঁটুতে সজোরে একটা ঘুষি মারলাম। আমি নেমে এলাম বিছানা থেকে। এভাবে আমার ঘুম আসবে না। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিলাম। তারপর অনেকক্ষণ তাকিয়ে রইলাম বেসিনের আয়নাটার দিকে। আয়নার এই মানুষটাকে আমি চিনি। এই মানুষটা আজ অব্দি কোথাও হারেনি, আর আজও হারবে না। আমি শিল্পপতি বাসুদেব মৈত্র।
আর আজ থেকে ঠিক 6 মাসের মধ্যে শবনমকে আমি তৈরি করব, আর তারপর একটা গ্র্যান্ড পার্টিতে ওকে সবার সামনে নিয়ে গিয়ে তাক লাগিয়ে দেব। রেনু টন্ডন আর বাকিদের মুখের ভাব সেদিন কেমন হবে, হ্যাঁ? সেটা ভাবতেই আয়নার মানুষটার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। এই পাতাটা শেষ করে আমি একটু চুপ করে বসে রইলাম। মিস্টার খাসনবিশের কথা মনে পড়ে গেল। ওনার কথাই তাহলে ঠিক। বড় মামা ও তার স্ত্রীর মধ্যে যে একটা দূরত্ব ছিল, সেটা ভদ্রলোক ঠিকই বুঝেছিলেন। আমার উত্তেজনাটা আগের থেকে বেশ কিছুটা বেড়ে গিয়েছে। জানতে ইচ্ছে করছে ঠিক কি কি ঘটেছে এরপর। আশ্চর্যের ব্যাপার, এই পাতাটাও শেষ হয়েছে যথারীতি সেই গানের লাইনটা দিয়ে, আমারও পরানো যাহা চায়। মাসখানেক হলো হাজারিবাগে এসেছি। এই নির্জন পরিবেশে চলে আসাটাই ঠিক মনে করলাম। শবনমকে এখানে আরো অনেক বেশি করে সময় দিতে পারবো। জামশেদপুরে থাকতেই ওর জন্য একটা ট্রেনার রেখেছিলাম, তাকে বুঝিয়েও দিয়েছিলাম আমি ঠিক কি কি চাই। কিন্তু তারপরেও জামশেদপুরে থেকে খুব একটা লাভ হয়নি। আমি রোজ লক্ষ্য করতাম শবনমের মধ্যে সামান্যতম কোনো পরিবর্তন চোখে পড়ছে কিনা। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর যখন কিছুই হলো না, তখন একদিন ওই ট্রেনারটাকে আমি ডেকে পাঠালাম। সে বেটা কিছুক্ষণ আমতা আমতা করে বলল, আসলে স্যার, ম্যাডাম ডায়েট কিছুই ফলো করেন না, আর সত্যি বলতে এক্সারসাইজও সেভাবে করতে চান না। তাই আর কি, মানে বুঝতেই তো পারছেন, একটু সময় লাগবে। আমার মাথায় যেন আগুন জ্বলে গেল। সময় লাগবে মানে? এদিকে আমার মান সম্মান যেতে বসেছে, অথচ আরেকজনের কোনো হুঁশ নেই। সেদিন রাতে শবনমের সাথে খুব অশান্তি হলো। ও প্রথমটা একটু অবাক হয়েছিল, কেমন অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়েছিল। তারপরেই মনস্থির করলাম আগামী কয়েকটা মাস আমি ওর সাথে সব সময়টা থাকবো। এই মুহূর্ত থেকে এইটাই আমার জীবনের সব থেকে বড় অ্যাসাইনমেন্ট। এখানে আসা ইস্তক শবনম কেমন চুপচাপ হয়ে গিয়েছে। মিসেস গোমসকে আমি শবনমের জন্য একটা ডায়েট চার্ট বানিয়ে দিয়েছি। আমি নিজে বসে থেকে শবনমকে এখন পুরোটা খাওয়াই। প্রথম প্রথম খেতে চাইতো না, শেষে ধমক দিয়ে খাওয়াতাম। ও যাতে এটা সেটা খেতে না পারে তার জন্য মিসেস গোমসকে বলে দিয়েছিলাম উনি যেন কিচেনে সবসময় তালা দিয়ে রাখেন। এই বাড়িতে ওর জন্য একটা ট্রেডমিল লাগিয়েছি। তাছাড়া আমি নিজে দাঁড়িয়ে থেকে ওকে এখন এক্সারসাইজ করাই। প্রথম কয়েকটা দিন কিছুক্ষণ হাঁটবার পরেই ঘ্যান ঘ্যান শুরু করলো, ওই আর পাচ্ছি না, আবার কাল করব। আমার ধৈর্যের বাঁধ ভাঙতে লাগলো। আমি সব ছেড়ে এত দূরে এসে পড়ে আছি শুধুমাত্র ওই একটা কারণে। এদিকে ওর কোনো হেলদোল নেই। আচ্ছা, ও কি বুঝতে পারছে না আমার ঠিক কতটা তাড়া? হ্যাঁ, নাকি বুঝতে চাইছে না? মাঝে মধ্যে ইচ্ছে করে ও টুটিটা চেপে ধরি। এখন আমি একটা চাবুক রাখি, হিল হিলের সাপের মতো একটা সরু চাবুক। ট্রেডমিলে দৌড়তে দৌড়তে শবনম যখন হাঁপিয়ে যায়, ঘামে ভিজে যাওয়া পিঠটার উপর সপাং করে বসিয়ে দি। সেটা খুব কাজের জিনিস। আসলে আমার হাতে না একদম সময় নেই।
দেখতে দেখতে 4টে মাস পেরিয়ে গিয়েছে। অবশ্য শবনম আগের থেকে অনেকটাই রোগা হয়েছে, তবে আজকাল ও আমায় দেখলে ভয় পায়, কেমন কুঁকড়ে যায় কাছে গেলি। ইদানিং ও কিছু খেতে চায় না। কিছুদিন মিসেস গোমস অনেক চেষ্টা করলেন, শেষটায় তিনি হাল ছেড়ে দিলেন। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি ওকে একদিন গিয়ে বললাম, আচ্ছা শবনম, তুমি কি চাও আমি তোমাকে দুবেলা ইনজেকশন দিয়ে খাওয়াই? কি? না না, বলো, তুমি বলো, তুমি যা বলবে তাই হবে। ডোন্ট হেজিটেট, বলো বলো বলো। নিমেষে সাদা হয়ে গিয়েছিল ওর মুখটা। তারপর থেকে খাওয়া নিয়ে আর কোনোদিন ঝামেলা করেনি। আমার মনে এখন একটা গভীর প্রশান্তি। খুব শিগগিরই আমি আমার অভীষ্টে পৌঁছতে চলেছি। কাল সন্ধেবেলা একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে গেল। ট্রেডমিলে রোজকার মতো দৌড়চ্ছিল শবনম। ওর সামনেই একটা সোফায় বসেছিলাম আমি। হঠাৎ মিসেস গোমস এসে বললেন আমার একটা ফোন এসেছে। ঘর থেকে বেরিয়ে কিছুটা এগোতেই হঠাৎ জোরে একটা আওয়াজ পেলাম। ঘরে এসে দেখি শবনম মাটিতে পড়ে গোঁ গোঁ আওয়াজ করছে। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ট্রেডমিলের রানিং বেল্টটা তখন একইভাবে ঘুরে চলেছে। সে রাতেই ভর্তি করতে হলো শবনমকে। ডাক্তার দেখে বললেন কার্ডিয়াক অ্যারেস্ট। 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। আমার মনে হলো তাহলে কি ও আগে থেকেই অসুস্থ ছিল, তাই আর এইটুকু ধকল ওর শরীর নিতে পারলো না। কোনোভাবেই যেন ওর এই পরিণতির জন্য আমি নিজেকে দায়ী করতে পারলাম না। ল্যান্ডিং এ ফোনটা বাজছে, লেখা থামাই। সেদিন রাতেই হাসপাতাল থেকে ফোন করে জানালো শবনমের অবস্থা ভালো নয়। আমরা যেন তখনই হাসপাতালে পৌঁছই। পরদিন ভোরবেলা মারা গেল শবনম। মিসেস গোমস খুব কান্নাকাটি করছিলেন। আসলে ভদ্রমহিলা খুবই ভালোবাসতেন তো ওকে। শবনম আমার সাথে বাড়ি ছাড়ার পর ওর বাড়ির কেউ আর ওর সঙ্গে যোগাযোগ রাখেনি, তাই কাউকে খবর দেওয়ার ব্যাপার ছিল না। ওর ধর্ম অনুযায়ী ওকে কাছেই একটা কবরস্থানে গোর দেওয়া হলো। আমার এখন বেশ হালকা লাগছে নিজেকে। ওকে আমি সবার সামনে সেরা করে তুলতে চেয়েছিলাম। আমি বাসুদেব মৈত্র, আই এম দ্য বেস্ট। ওকেও চেষ্টা করেছিলাম দ্য বেস্ট করে তুলতে, বাট শি ফেইলড মিজারেবলি। জীবন মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে হেরে যাবে সে হারিয়ে যাবে, জাস্ট লাইক শবনম। ভেবেছিলাম সবাই আমাদের দেখে বলবে অ্যাজ এ কাপল উই আর দ্য বেস্ট, কিন্তু কিন্তু কই কই কেউ তো বললো না, কেউ তো। আসলে শবনমই আমায় ডিজার্ভ করতো না। ওকে বিয়ে করার পর অবশ্য মনে হয়েছিল যে এই জীবনটাই তো আমি চেয়েছিলাম, কিন্তু এই জীবনের পরতে পরতে যে এত লজ্জা, এত অপমান, আমি সেটা আগে বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, সবকিছুটা নতুন করে ভাবা যায় না? নতুন করে শুরু করা যায় না? হ্যাঁ, এবার থেকে আমি নিজের মতো বাঁচবো, একেবারে নিজের মতো। একটা দারুণ লাইফ,
সবাইকে দেখিয়ে দেব যে যদি বাসুদেব মৈত্র চায়, এমন কাউকে জীবন সঙ্গিনী করতে পারে যাকে দেখে গোটা দুনিয়া আমায় হিংসে করবে, আমায় হিংসে করবে। ভাবতেই ভেতর থেকে কেমন একটা শিহরণ হচ্ছে আমার। কিন্তু কিন্তু এখন আমার একটু বিশ্রাম দরকার। মানে যা ঝুঁকি গেল, কটা দিন কমপ্লিট রেস্ট। স্থানীয় একটা ছেলের মারফত একটা দারুণ জিনিস আনিয়েছি। এখানকার লোকজনের মুখেই জিনিসটার কথা প্রথম শুনি। ওই এক ধরনের জঙ্গলি ফল আর কি। খেলেই শরীর মন একবারে যেন জুড়িয়ে যায়। মনে হয় যেন সুখের সাগরে ভাসছি। নিজেকে বড় হালকা লাগে। আজকাল রোজ রাতে ওটা ছাড়া আমার ঘুম আসে না। ঘুম ভাঙেও অনেক দেরি করে। আসলে কাজ বলতে তো মাঝে মধ্যে এই ডায়েরি লেখা। তাছাড়া আমি নিয়ম করে তো লিখি না। এই ডায়েরিটা হলো যাকে বলে আমার মনের আয়না। তাই যখন আমার নিজের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, আমি শুধু তখনই লিখতে বসি। একটানা কয়েকটা পাতা পড়ার পর আমি থামলাম। মাথাটা দপদপ করছে। তারই সাথে মামার জন্য ভেতর থেকে উঠে আসছে এক রাশ ঘৃণা। ছি, এইরকম একটা মানুষের রক্ত বইছে আমার শরীরে। এটা ভাবতেই আমার গা ঘিন ঘিন করে উঠল। কেউ কি করে এতটা স্বার্থপর হতে পারে, এতটা নিষ্ঠুর? একের পর এক বিজনেস ডিল করতে করতে তিনি বোধহয় ভুলেই গিয়েছিলেন মানুষ শব্দটার আসল মানে। হঠাৎ করেই আমার চোখ চলে গেল এর পরের পাতায়। এর পরের দুটো এন্ট্রিতে ঠিক একটা করে লাইন লেখা। 13/11/1993 হাজারিবাগ। আজ খাসনবিশকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম। এইবার আমি নিশ্চিন্ত। 2/12/1993 হাজারিবাগ। আজ অবশেষে উইলে সই করে দিলাম। ব্যাস, এই একটা কাজই শুধু বাকি ছিল। এরপর ডায়েরিতে আর ঠিক দুটো এন্ট্রি আছে। প্রথমটা প্রায় 6 মাস পরের একটা তারিখ, আর শেষ লেখাটা ঠিক তার একদিন পরেই। 13 মে 1994 হাজারিবাগ। আজ অনেক দিন পর ডায়েরি লিখতে বসেছি। ইদানিং আমার সব সময় কেমন একটা ঘুম ঘুম পায়। মাঝে মাঝে তো 2 দিন টানা ঘুমিয়ে থাকি। খাওয়া দাওয়া করি না ঠিক মতো, ইচ্ছেই করে না। সেই ছেলেটা এখন চুপি চুপি রোজ আসে, আমার হাতে একটা করে পুরিয়া গুঁজে দিয়ে চলে যায়। ওটা এখন আমার সব সময়ের সঙ্গী। কেন জানি না আজকাল বড্ড দুর্বল লাগে। লিখতে বসেছি, আমার হাতটা কাঁপছে, কিন্তু তাও লিখছি।
মিসেস গোমস বোধহয় পাগল হয়ে গিয়েছেন। আজকাল মহিলা সব সময় কেমন যেন ভয় জড়ো সড়ো হয়ে থাকেন, চারপাশে সব সময় কি যেন খুঁজতে থাকেন। উনি নাকি এ বাড়িতে ইভিল স্পিরিট অনুভব করছেন সব সময়। রাতে নাকি অনেক কিছু ঘটে আজকাল। হঠাৎ হঠাৎ করে ট্রেডমিল চালু হয়ে যায়, কখনো আবার দোতলার জানলার বাইরে অনেক রাতে কে যেন দাঁড়িয়ে থাকে। তো কাল রাতে আমি নিজের ঘরেই শুয়েছিলাম, তখনও ঘুমাইনি। সবে ঘুমের একটা আমেজ এসেছে, এমন সময় মিসেস গোমসের চিৎকার কানে এলো। ওর ঘরটা দোতলার এক প্রান্তে। বেরোতেই দেখি তিনি দৌড়ে আসছেন আমারই ঘরের দিকে। কিছুই বুঝলাম না, কি হয়েছে জিজ্ঞেস করলাম। উনি ক্রমাগত বলে যাচ্ছেন, ও লর্ড সেভ আস, সে আসবে খুব তাড়াতাড়ি, সে কাউকে ছাড়বে না, তার শক্তি ক্রমশ বাড়ছে। এইসব। আজ নাকি সে স্পষ্ট দেখেছে রাত্রে প্রেয়ার করার সময় তার ক্রসটা উল্টো দিকে ঘুরে গিয়েছে। এইসব বলতে বলতে তিনি একটা অদ্ভুত কাজ করলেন। দেওয়ালে টাঙানো শাবনামের ছবিটা মাটিতে ফেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিলেন। আমার মনে হলো গোমস বোধহয় বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। আমি সেদিকে এগোতে যেতেই তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। লেখাটা পড়ে আমার ঘাড়ের রোম খাড়া হয়ে উঠল। মনে পড়ে গেল কত রাতের ঘটনাটা। সেই ট্রেডমিলের কথাই কি ডায়েরিতে লেখা আছে? অজান্তেই হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল আমার। এরপর ডায়েরির শেষ পাতা, কিন্তু একটা ব্যাপার চোখে পড়তেই এবার আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। গানের লাইনটা আমি আগের পাতার শেষেও দেখেছি, ওই আমারও পড়ানো যা চায়, কিন্তু ডায়েরির শেষ পাতায় সেটা নেই। আমার মন যেন চাইছে না পাতাটা পড়তে। কেন জানি না মনে হচ্ছে এখানে এমন কিছু লেখা আছে যা না পড়াই ভালো। কিন্তু কি আর, কৌতূহল সংবরণ করতে পারলাম না। পরশু রাতে আমি সেই বিভীষিকাকে দেখেছি। মিসেস গোমসের জ্ঞান ফিরে এসেছিল গভীর রাতে। তাকে ঘরে পৌঁছে দিয়ে আমি শুতে চলে গেলাম। উনি যেন কেমন একটা ঘোরের মধ্যে ছিলেন। রাত তখন কত খেয়াল নেই। হঠাৎ খুব কাছেই একটা কাঁচ ভাঙার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। বাইরে করিডোর থেকে আসছে আওয়াজটা। আমি টর্চ হাতে ঘর থেকে বেরিয়ে এলাম। লাইট জ্বালাতে গিয়ে বুঝলাম লোডশেডিং। টর্চের আলোয় কোথাও কিছু চোখে পড়ল না। হঠাৎ মনে হলো মিসেস গোমস ঠিক আছেন তো? আওয়াজটা কি তবে ওনার ঘরই হলো? মনে হতেই আমি ভদ্রমহিলার ঘরের দিকে এগোলাম। লম্বা প্যাসেজটার শেষ প্রান্তে ওনার ঘর। সেখানে পৌঁছেই দেখলাম ঘরের দরজা ভেজানো। সামান্য ফাঁক দিয়ে একটা হলদে আলো এসে পড়েছে প্যাসেজে। উনি কি জেগে আছেন? এবার আমি আস্তে আস্তে দরজা ঠেলে ঘরে ঢুকলাম। একটা মোমবাতি জ্বলছে টেবিলের উপর। প্রথমটা কিছু ঠাহর করা গেল না। আলোটা চোখে একটু সয়ে যেতে এবার আমি মিসেস গোমসকে দেখতে পেলাম। চেয়ারে বসে এক মনে কি যেন করছেন তিনি। আমি তার নাম ধরে ডাকলাম, মিসেস গোমস, মিসেস গোমস। কোনো সাড়া নেই। আমি আর একটু এগিয়ে গেলাম।
আর এগোতেই ব্যাপারটা বুঝতে পারলাম। ভুল বুনছেন তিনি। এত রাতে, তাও এই অন্ধকারে। না, ভদ্রমহিলার মানসিক সমস্যাটা সত্যিই উদ্বেগজনক। আমি এইবার একটু গলাটা তুলেই বললাম, মিসেস গোমস, কি করছেন কি? কিন্তু কি আশ্চর্য, এবারও তার মধ্যে কোনো হেলদোল লক্ষ্য করলাম না। আমি সামনে গিয়ে তার কাঁধে হাতটা রাখলাম। আস্তে আস্তে মুখ তুলে তাকালেন তিনি। সাথে সাথে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো আমার মুখ থেকে। আমি কাকে দেখছি? মিসেস গোমসের দু চোখ একেবারে সাদা, তাতে কোনো মনি নেই। এইবার তিনি ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠলেন। সেই ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এক পা করে এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। আর একটা পৈশাচিক হাসি ফুটে উঠছে তার মুখে। প্রচন্ড একটা আতঙ্ক আর অবিশ্বাসের সাথে আমি এবার গলা ফাটিয়ে চিৎকার করলাম, মিসেস গোমস! এইবার যেটা ঘটল সেটা যেন আমাকে মুহূর্তের জন্য অসাড় করে দিল। মিসেস গোমস হঠাৎ হাতে ধরা বুলের কাঁটাটা সজোরে গেঁথে দিলেন নিজের গলায়, আর ফিনকি দিয়ে কালচে তরল বেরিয়ে এলো সেখান থেকে। এখনো একইভাবে হাসছেন তিনি। মণিবিহীন রক্তাক্ত একটা মুখ এক অপার্থিব হাসি হাসছে আমার দিকে তাকিয়ে। আর রক্তে ভিজে যাচ্ছে তার পোশাক আর ঘরের মেঝে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার পা দুটো যেন আর আমার মধ্যে নেই। ঘরের মোমবাতিটা একটা দমকা হাওয়ায় নিভে গেল, আর একটা বরফের ঝড় যেন আমার শরীর ভেদ করে নিমেষে মিলিয়ে গেল বাতাসে। আর সাথে সাথেই কানে এলো মিসেস গোমসের রক্ত জল করা আর্তনাদ। আজ দুপুরে মিসেস গোমসকে চিরবিদায় দিয়ে এলাম। সেমেটারি থেকে ফেরার সময় আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। প্রথমটা ভেবেছিলাম হয়তো খুব ঝামেলায় পড়ব, কিন্তু লোকাল থানার অফিসার ব্যাপারটা ভালোই সামলালেন। পোস্টমর্টম রিপোর্ট বলছে ইটস এ সুইসাইড। কিন্তু আমি জানি সত্যিটা আসলে অন্য কিছু। আজ অনেক দিন পর এ বাড়িতে আমি একদম একা। সে ফিরে এসেছে। হ্যাঁ, সে ফিরে এসেছে। আমি জানি সে কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। এইবার আমার পালা। এইবার আমার পালা। কখন কখন আসবে সে? ওই যে সে আসছে, এগিয়ে আসছে এই ঘরের দিকে। আমি শুনতে পাচ্ছি তার পায়ের শব্দ। দরজায় কে যেন দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে দরজায়। কি ভয়ঙ্কর সে আওয়াজ! এই মনে হয় দরজাটা ভেঙে ফেলবে। সে আসবে, সে ভেতরে আসবে। আজ রাতেই আমার জীবনের শেষ রাত। ঘরের মধ্যে স্বপ্নের দেশে আমার হৃদয়ে ছুটে আছে স্বপ্নের বিচার। একা করে একা যায় আমি, আমার ভেতরে কেউ নেই
ডায়েরিটা এখানেই শেষ। এরপর কি ঘটেছিল তা হয়তো আর কোনোদিনই জানা যাবে না, কিন্তু মৃত্যুর থেকেও অনেক বড় শাস্তি পেয়েছেন বাসুদেব মৈত্র। আমি ডায়েরিটা বন্ধ করে স্টাডি রুমের জানলা এসে দাঁড়ালাম। বাইরে আকাশ ফর্সা হয়ে আসছে। সেদিনই সকালে মাকে বললাম কলকাতায় ফিরে যাওয়ার কথা। মিথ্যে করেই বললাম যে অফিসের একটা জরুরি দরকার আছে। পরদিন সকালে ফেরার পথে আমরা একবার গেলাম সেই অ্যাসাইলামে। 10 নম্বর সলিটারি কনফাইনমেন্ট সেলের এক কোণে বসে আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার বাসুদেব মৈত্র। একদা অহংকারী, সব সময় দ্য বেস্ট এর পেছনে ছুটে চলা মানুষটা আজ এই অন্ধকার এক চিলতে ঘরের এক অজ্ঞাত বাসিন্দা। উদ্ভ্রান্ত চোখে বারবার নিজের মাথার চুল খামচে ধরছে লোকটা। লোকটার দিকে তাকিয়ে আমার এবার যেন একটু মায়া হলো। মুখে একটা অদ্ভুত শব্দ করে চলেছে লোকটা, সম্ভবত শীষ দিচ্ছেন তিনি। একটা সুর গুনগুন করছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, প্রথম দিনও শুনেছিলাম, কিন্তু আজ হঠাৎ চিনতে পারলাম সুরটা। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটা লাইন বারবার গেয়ে যাচ্ছে আপন খেয়ালে। তুমি তাই গো আমার পরাণে যাহা চায়, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণে যাহা চায়, তুমি তাই গো। আমার পরাণ যাহা চায়। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর প্লিজ এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে সামনের সপ্তাহে সোমবার ঠিক রাত 10:30। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। যাও সুখের সন্ধানে যাও, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যাহা চায়, তুমি তাই গো। আমার পরাণ যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ যাহা চায়, তুমি তাই।